মাদ্রাসা ভিত্তিক আমাদের দেশের শিক্ষাগত ব্যবস্থা, আমাদের ইংরেজি শিক্ষার একটা প্রচলন রয়েছে, আমাদের দেশের শিক্ষা সাধারণ শিক্ষার একটা প্রচলন রয়েছে। আমাদের মাদ্রাসায় আবার দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। একটা আমাদের কওমি মাদ্রাসা, আর একটা হলো আলিয়া মাদ্রাসা। কওমি মাদ্রাসায় যারা তারাও এখানে আজকে সম্পৃক্ত হয়েছেন, সেই জন্য সবাইকে আজকে আমি ছাত্রলীগকে আবারও সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সাদ্দাম হোসেন সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ। তারা নেতৃত্ব দেখেছি। আমরাও যখন ছাত্রলীগ করতাম, আমাদের নেতাকেও আমরা ঠিক যেরকম ভাবে শ্রদ্ধা করতাম, যেরকম ভাবে তাদের নির্দেশ আদেশ শুনতাম, আজকে সাদ্দামেকেও আমি সেই জনপ্রিয়তাটা দেখছি। সাদ্দামেকেও সবাই তাদের প্রিয় নেতা হিসাবে তাদের হৃদয়ে স্থান করে নিয়েছে। আমাদের সাধারণ সম্পাদকও কিন্তু ততখানি সবার কাছে, তিনিও সাদ্দামের পাশাপাশি সুন্দরভাবে তিনিও কাজ করে যাচ্ছেন। যিনি প্রধান আলোচক, যিনি আলোচনা করলেন, ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী, মাননীয় উপদেষ্টা, প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আমি তাকে অনেক দিন ধরে চিনি। তাকে আমাদের সরকার যে দায়িত্ব দিয়েছেন, সবগুলি দায়িত্ব তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, নিপুণতার সঙ্গে, দক্ষতার সঙ্গে তিনি সেগুলি পালন করেছেন। তাকে শিক্ষা সচিব হিসেবে দেখেছি, অন্যান্য পদমর্যাদায় তাকে আমি দেখেছি, এবং সর্বশেষে এই উপদেষ্টা হওয়ার আগে আমরা মুজিব শতবর্ষ পালন করব, আমাদের একটা হৃদয়ের বাসনা ছিল, আমাদের একটা স্বপ্ন ছিল যে আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে আমরা 100 বছর পূর্তিতে আমরা আমাদের মনের মাধুরী মিশিয়ে সেই দিনটি পালন করব। আমরা কিভাবে পালন করবো, আমরা মনে করলাম আমরা সবকিছুই করবো, কিন্তু কি করব এই সবগুলো নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ সরকার থেকে তাকে দায়িত্ব দেওয়া ছিল কোঅর্ডিনেটর হিসেবে। সেই দায়িত্বটা তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, দক্ষতার সঙ্গে তিনি পালন করছেন, এবং একটা সুন্দর অনুষ্ঠান সারা বিশ্বকে তিনি দেখিয়েছেন। তিনি আর কেউ নন, তিনি আজকের প্রধান আলোচক কামাল আব্দুল নাসের চৌধুরী। আপনার নিশ্চয়ই তার বক্তৃতায় পুরনো দিনে পাকিস্তানের নিষ্ঠুরতার কথা, বর্বরতার কথা আমাদেরকে তুলে ধরেছেন, আর তিনি এখানে উপস্থিত আছেন। বক্তৃতা প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিচারক বৃন্দ এখানে আছেন, আর যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাই এখানে উপস্থিত আছেন। মাদ্রাসার শিক্ষক বৃন্দ আছেন, আর প্রিয় সাংবাদিক ভাইরা আমার শুভেচ্ছা ও সালাম। প্রতিপাদ্য বিষয়টা ছিল বঙ্গবন্ধুর শিষ্য, বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের এই প্রজন্ম, আমাদের এই মাদ্রাসার ছাত্ররা কি ভাবছে, তাদের হৃদয়ের কথাগুলো তারা তাদের বক্তৃতার মাধ্যমে তুলে ধরেছেন। সেই জন্যই তাদের সবাই নাকি অতি সুন্দর ভাষায় তাদের হৃদয়ের কথাগুলি বলেছেন। তার মধ্যে তারা 10 জনকে আজকে পুরস্কার দিচ্ছেন, এবং তারা নিশ্চয়ই অনেক ভালো করেছেন, নিশ্চয়ই তারা ভালো বলেছেন। আমি একটু ফিরে যেতে চাই বঙ্গবন্ধু স্বাধীনতার পরে বাংলাদেশে ঢুকেই প্রথম যে শব্দটি উচ্চারণ করেছিলেন, বাংলাদেশ হল দ্বিতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ ছিল একটা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ তৈরি করা। সারাটা জীবন তিনি যেটা চেতনা নিয়ে কাজ করছেন, ঠিক সেই কাজটি তিনি করেছেন। কিন্তু সঙ্গে সঙ্গে মুসলিমরা যে এখানে প্রাধান্য পাবে, সেইটাও তিনি তার বক্তৃতার মাধ্যমে তিনি বলেছিলেন। আপনারা নিশ্চয়ই তার যে কীর্তিগুলো, আমি যদি একটা একটা করে বলি, এই যে বিশ্ব ইস্তেমার জন্য টঙ্গীর মাঠটাও তিনি দিয়ে গিয়েছিলেন। আজকে এই ইস্তেমা কিন্তু আমাদের বাংলাদেশ নয়, সারা বিশ্বে অত্যন্ত পরিচিত, এবং এই ইস্তেমার সময় সারা বিশ্বের থেকে মুসলিম উম্মার মানুষরা এখানে আসেন, অংশগ্রহণ। কাকরাইল মসজিদের সম্প্রসারণের কাজটিও তিনি করে গিয়েছিলেন, এবং এই মসজিদটাকে
তিনি সুন্দর জাতীয়ভাবে রক্ষণ করার ব্যবস্থা করেছেন। আমরা হজ যাত্রীদের জন্য সরকারি অনুদান তিনি প্রবর্তন করেছিলেন, এখন অবশ্য সেটি নেই। মুসলিম বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, যেটা আমাদের প্রধান বক্তা খুব সুন্দরভাবে বলেছেন, এই ঘটনা কিন্তু সৌদি আরবের বাদশাহ কিং ফয়সালের সঙ্গে তিনি এই ঘটনা ওআইসি সম্মেলনে তিনি যখন গেলেন, প্রথম ইয়াসির আরাফাত তাকে নিয়ে গিয়েছিলেন, সেখানেও কিন্তু এই ধরনের কথা তিনি আমাদের সৌদির বাদশাহ কিং খালেদকে তখন বলেছিলেন, এবং তিনি পরবর্তীতে অল্প সময়ের মধ্যেই তিনি আবার বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছেন। বাংলাদেশের শিক্ষা বোর্ড গঠন, বাংলাদেশের শিক্ষার মান উন্নয়নের জন্য তিনি সবসময় কাজ করেছেন। মাদ্রাসা কিন্তু আমাদের দেশে আজকে নয়, ব্রিটিশ আমলে শিক্ষা বিস্তারের জন্য বলুন, বাধ্য হয়ে বলুন, মাদ্রাসা তারা শিক্ষা চালু করেছিলেন কলকাতায়, কিন্তু ভারতে কিন্তু এখনো সেই মাদ্রাসা শিক্ষা এখনো চালু আছে। নিশ্চয়ই সেটা মানে অনেক আলোকিত করেছে সেই জন্যই, কিংবা সর্বস্তরের মানুষগুলোকে তারা আলোকিত করতে পেরেছে সেই জন্য সেটা এখনো চালু আছে। আমি বঙ্গবন্ধুর কথায় যদি আবার ফিরে আসি, একটা অসাধারণ প্রতিভার মানুষ ছিল। আমরা পাকিস্তান যখন তৈরি হলো, তখন আমরা মনে করছিলাম যে আমরা ব্রিটিশ আমল থেকে বের হয়ে আমরা একটা স্বাধীন পাকিস্তান তৈরি করলাম, নিশ্চয়ই আমরা এখন সমানভাবে চলবো, আমরা আর কিছুই মানে আমাদের বাদ থাকবে না। আমরা যদি একের পর এক এই 23 বৎসর দেখি, আমরা শোষণ বঞ্চনার দৃশ্যগুলি আমাদের চোখের সামনে। আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি শুরুতেই সেটা টের পেয়েছেন। উনি 52 সনের ভাষা আন্দোলনের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে আমাদের দেশকে স্বাধীন করাটা একটা সময়ের ব্যাপার। তখন থেকে তিনি চিন্তা করতেন এদের সঙ্গে থাকা যাবে না। ধাপের পর ধাপ আন্দোলন, 64-র পরে 66-তে তিনি একটা রূপরেখাই দিয়ে দিলেন। 6 দফা আন্দোলনের মাধ্যমে একটা রূপরেখা, কিভাবে দেশের স্বাধীনতার পথে আমরা যাব তার একটা রূপরেখা দিয়ে দিলেন। তারপরে সেই অত্যাচারের কথাটা আপনারা নিশ্চয়ই জানেন। তাকে ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য মানে আগরতলা কনস্পিরেসি নামক একটা মানে কনস্পিরেসি করে সেখানে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য ব্যবস্থা করলেন। আমাদের 6 দফা আন্দোলন যখন একটু স্তীমিত হচ্ছিল, তখন আমাদের ছাত্রলীগ, আমাদের সর্বদলীয় ছাত্ররা, তখন আমরা ঘুরে দাঁড়ালাম। আমাদের আওয়ামী লীগের নেতারা কিন্তু তখন বেশিরভাগই জেলখানায় ছিলেন। তখন বঙ্গমাতার কথা মনে হয়। বঙ্গমাতা তখন আমাদের ছাত্র নেতাদের উৎসাহ দিতেন, ডিরেকশন দিতেন। সেই জন্য বঙ্গমাতার যে অবদানের কথা বাংলাদেশের মানুষ, বাঙালিরা কোনোদিন বলবেন। আমরা 11 দফা আন্দোলনে সবাই একত্রিত হলাম। একত্রিত হয়ে যে দুর্বার আন্দোলনটা আমরা করতে পারলাম, সেই আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধুকে আমরা মুক্ত করতে সক্ষম হলাম। ইলেকশন দিতে বাধ্য হলো। বঙ্গমাতা সেখানেও দাবি করেছিলেন, যখন নাকি তারা বলছিল যে বঙ্গবন্ধু প্যারোলে মুক্তি পেয়ে গোল টেবিল বৈঠকে যাবে, বঙ্গমাতা তখন বললেন, আমাদের অনেক নেতারাই তখন আপোষ করে ফেলছিলেন, বলছেন যে যেতেই হবে, এটা আমরা তো দেবে না। বঙ্গমাতা তখন কঠিন করে বললেন যে বঙ্গবন্ধু যাবে প্যারোলে নয়, স্বাধীন নেতা হিসাবে যাবে। তাই গেলেন। সেখানেও দেখেন তার দূরদর্শী নেত্রীর নেতৃত্বের সফলতা। সেই গোল টেবিল বৈঠকে নির্বাচন কবে হবে, কিভাবে হবে, সবকিছুই সিদ্ধান্ত হল। বঙ্গবন্ধু যেই দাবিটি আদায় করে নিয়ে আসছিলেন, সেটা হলো 1 ম্যান 1 ভোট। আমার কাছে প্রাধান্য যেটা মনে হয়, কারণ 1 ম্যান 1 ভোটের মাধ্যমে আমরা যেই জিনিসটা অর্জন করতে পেরেছিলাম, আমাদের সংখ্যা গরিষ্ঠতার সুনিশ্চিত ব্যবস্থাটা তিনি করেছিলেন। আমরা তখন 7.5 কোটি মানুষ ছিল পূর্ব পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে 6.5 কোটি মানুষ ছিল। এই 1 কোটি মানুষের প্রতিনিধিত্বের জন্য যেই কয়টি মানে আমাদের জাতীয় সংসদে যেই কয়জন যাওয়ার কথা, সেই কয়টি সিট তিনি পেয়ে গেলেন। আমরা সেটাই আমরা সংখ্যা গরিষ্ঠতা অর্জন করলাম।
সংখ্যাগরিষ্ঠ হয়ে আমাদের পাকিস্তানের ক্ষমতা দেওয়া হলো না, বঙ্গবন্ধু সেটা জানতেন। বঙ্গবন্ধু আমাদেরকে ডেকে নির্দেশনা দিয়েছিলেন যে এরা ক্ষমতা আমাদেরকে দেবে না, তোমাদেরকে চরম লড়াইতে যেতে হবে, তোমরা লড়াইয়ের জন্য তৈরি হও, মুক্তিযুদ্ধের জন্য তৈরি হও। উনি বললেন আমরা আলোচনা চালিয়ে যাব এবং যুদ্ধের জন্য তোমরা তৈরি হও। আমরা ছাত্র জনতা, আমরা যারা ছাত্র ছিলাম তখন থেকেই আমরা এই ইউটি সিরিজের রাইফেল গুলো, দামি রাইফেল গুলো যা আপনারা দেখেন এখানে, এগুলি দিয়ে ট্রেনিং শুরু করলাম আমাদের পুলিশ, আমাদের রিটায়ার্ড আর্মি অফিসারদের মাধ্যমে। এই যে বঙ্গবন্ধুর দূরদৃষ্টিতা, এই সবগুলি তিনি কিন্তু মানে জন্মগত ভাবেই ধারণ করেছেন। তার যদি প্রত্যেক বৎসর যদি তার মানে বক্তৃতাগুলি শোনেন, প্রত্যেকটা অনুষ্ঠানের বক্তৃতাগুলি শোনেন, এক একটা মনে হয় যে একটা মানে নতুন ধরনের একটা নির্দেশনা আসছে। আমরা সেই জন্যই বলি মহাদেব মোহাম্মদ 20 বৎসরে মালয়েশিয়াকে যেভাবে পরিবর্তন করে নিয়ে আসছিলেন, আমরা দেখি, আমরা উদাহরণ দিই। আমি বিশ্বাস করি যে 3.5 বৎসরে তিনি একটা ধ্বংসস্তূপ থেকে দাঁড়া করিয়ে দিয়েছিলেন যেই বাংলাদেশকে। তখন তো তাকে জড়িয়ে করিয়ে উপদেশ দিয়েছিলেন, আপনারা সেটাও জানেন, শান্তির জন্য। উনি যদি আরো 5 বছর থাকতেন তাহলে মালয়েশিয়ার চেয়ে আরো আগে আমাদের বাংলাদেশকে সেই জায়গাটিতে নিয়ে যেতে পারতেন, যার জন্য আমরা যুদ্ধ করেছিলাম, যার জন্য আমরা স্বাধীনতা নিয়েছিলাম। আজকে অনেক কথা মনে হয়, অনেক কাছ থেকে আমি বঙ্গবন্ধুকে দেখেছি, অনেক কাছ থেকে আজকে বঙ্গবন্ধুর যে স্বপ্ন, যার ধরনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে, তিনি যে ইমপ্লিমেন্ট করে যাচ্ছেন, তিনি প্রবাসেই আমাদেরকে বলেন যে আমি কিছু নতুন, আমার কোনো চিন্তা নেই। বঙ্গবন্ধু যেভাবে মানে রেখে গিয়েছিলেন, যেভাবে যেগুলি তিনি করতে চেয়েছিলেন, সেগুলি আজকে আমি ইমপ্লিমেন্ট করছি। সেখানেই আজকের সফলতা দেখুন। আমাদের যে ঘুরে দাঁড়িয়েছি আমরা, আমাদের যে দুর্বারগতি আমরা পেয়েছি, বাংলাদেশ যে বদলে গিয়েছে, এটা বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্নগুলি বঙ্গবন্ধুর কন্যা আজকে বাস্তবায়ন করছেন। আমি ফিরে আসি আবার মাদ্রাসায়, কওমি মাদ্রাসার আজকে কিন্তু অনেক ছাত্র রয়েছে কওমি মাদ্রাসায়। এই ব্যাপারটা আমি খুব কাছ থেকে, এবং আমিও কিছু এখানে ইমপ্লিমেন্ট করার জন্য আমিও দৌড়াদৌড়ি করেছিলাম। কওমি মাদ্রাসার স্বীকৃতি হচ্ছিল না, অনেক ধরনের মানে ওটাকে কি বলে ষড়যন্ত্রই আমি বলবো। একজন এগিয়ে আসলে তার পিছনে আরেকজন বলে যে না এটা হবে না, আরেকজন এগিয়ে আসলে বলতো না উনি যেটা বলছে এগুলো সব ভুল। এই চলছিল। আমি ফরিদ উদ্দিন মাসুদের কথা আমার স্মরণ পড়ে, তিনি এবং আমাদের শফি সাহেব, একজন ইসলামী বড় মাপের আলেম, শাফি সাহেব এখন নেই, আমাদের ফরিদ উদ্দিন মাসুদ এখনো জীবিত আছেন। তারাও খুব প্রচেষ্টা নিচ্ছিলেন, কিন্তু তারা এক হয়ে আসতে পারতেছিলেন। বঙ্গবন্ধু কন্যার কাছে আমি একদিন যেয়ে বললাম যে এটা নিয়ে দেরি আর করা যায় না, মনে হয় আপনার ডিক্লেয়ার করে দেওয়ার সময় হয়েছে। তিনি আমাকে বললেন তুমি যেয়ে বলে দাও যে কেউ আসুক আর না আসুক, আমি অতি শীঘ্রই কওমি মাদ্রাসার স্বীকৃতি প্রদান করব। তারপরে দেখলাম সবাই লড়ে চড়ে বসলেন, সবাই দৌড়ঝাঁপ শুরু করলেন, কে কত তাড়াতাড়ি এসে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, কথা বলবেন। আজকে সেই দৃশ্যটাও মনে পড়ে। মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করছিলেন যে এই যে লক্ষ লক্ষ ছাত্র যাদের একটা শিক্ষার একটা সার্টিফিকেট রয়েছে, তার যেটা স্বীকৃতি নেই, পৃথিবীর কোন জায়গায় তারা স্বীকৃতি পাচ্ছে না। আমাদের আলিয়া মাদ্রাসার স্বীকৃতি রয়েছে, কওমি মাদ্রাসার কোনো স্বীকৃতি নেই। তিনি সেইটাই সেদিন প্রদান করেছিলেন। সেদিন এই যে মাঠটায় উদ্যান, এই উদ্যানে তিনি যখন বললেন, তখন কওমি নেতারা সেদিন তাকে কওমি জননী হিসাবে উপাধি দিয়েছে। বঙ্গবন্ধু সবসময় ইসলামের কিভাবে বিস্তার করতে পারে, কারণ ইসলাম এটা শান্তির ধর্ম, সেই জন্য তিনি ইসলামের কথা সবসময় বলতেন। যেরকম ভাবে বঙ্গবন্ধুর কন্যাও কিন্তু ঠিক সেইভাবেই আজকে কথা বলছেন। আমাদের ইসলামী শিক্ষা দিয়েছে একটা অসাম্প্রদায়িক চেতনার কথা,
ইসলামই বলেছে এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই থাকবে, তাদেরও একটা পরিষ্কার গাইডলাইন ইসলামে রয়েছে। কাজেই আমরা জোর করে বলতে পারি বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক চেতনা। মাননীয় আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যেটা চিন্তা করতেন সেটাকে আমরা রূপ দিচ্ছি, যাতে করে এখানে সবাই মিলেমিশে থাকতে পারি, মিলেমিশে চলতে পারি, সেই জায়গাটাতেই আমরা চলছি। সেই জন্য কাউকে খাটো করে, কাউকে আর বড় করে আমাদের এখানে দেখার সুযোগ নেই। আমি আবারও আসছি ফিরে, বঙ্গবন্ধু নিয়ে অনেকে এখন রিসার্চ করছেন, অনেকেই কথা বলছেন। বঙ্গবন্ধুর যে 19 মিনিটের বক্তৃতা, 7ই মার্চের বক্তৃতাটা, এটা আজকে আমরা শুধু বলি না, এটা ইউনেস্কো কৃতক স্বীকৃত, এটা একটা অসাধারণ বক্তৃতা। এর প্রত্যেকটা লাইন একটা মিনিংফুল ছিল, একটা নির্দেশনা ছিল, একটা এগিয়ে যাওয়ার একটা পরামর্শ ছিল, স্বাধীন করার একটা পরামর্শ ছিল, কে কোথায় কিভাবে কাজ করবো তার একটা নির্দেশনা ছিল, তার একটা গাইডলাইন ছিল। সেই জন্যই আমরা লাখো লাখো জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম তারই অনুপ্রেরণায়। আর ওই যে এদিক সালেকের যে বইটি উইটনেস টু সারেন্ডার, সেখানে আমরা প্রথম ব্যারিকেডটা আমরা ফার্ম কেটে দিয়েছিলাম, আটকে রেখেছিলাম আমাদের ছাত্রলীগ, আমাদের আওয়ামী লীগ সেখানে দাঁড়িয়ে 22 মিনিট কাল আমরা আটকে রেখেছিলাম। আমাদের তো কিছু ছিল না, আমাদের একটি স্লোগান ছিল জয় বাংলা, আমাদের একটি স্লোগান ছিল জয় বাংলা। হৃদকম্প শুরু হয়ে গিয়েছিল তখন। টিক্কা খান সালেক সাহেব এডিসি ছিলেন। টিক্কা খান পায়চারি করতেছিলেন আর মানে ধারণাই করেন নাই যে 1 কিলোমিটারের মধ্যেই তিনি একটি বাধা পাবেন, সেটা তার চিন্তার বাইরে ছিল। তো যাক, আমরা এই দেশটাকে এমনি এমনি আসেনি, আমরা রক্ত দিয়ে এই দেশ নিয়েছি। সেই দেশ আমাদের এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাবই, আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। আমরা ছাত্রছাত্রী যারা মানে যেই ইসেই পড়াশোনা করুক, আমরা মনে করি সবাই অত্যন্ত মেধাবী। আমাদের নতুন প্রজন্ম কোনো চ্যালেঞ্জ মনে করে না, অত্যন্ত মেধাবী আমরা দেখেছি। সেই জন্যই আমাদের সফলতা। আমাদের সফলতার মূল কারণটাই হলো আমরা বাঙালিরা অত্যন্ত মেধাবী। আমরা দেশপ্রেমে আমরা স্বাক্ষর দিয়েছি বারবার যখন প্রয়োজন। কাজেই আমাদের কেউ, বঙ্গবন্ধু যে বলছিলেন দাবায় রাখতে পারবে না, আমাদেরকে কেউ দাবায় রাখতে পারে না। সেজন্যই বঙ্গবন্ধুর কন্যা বদলে দিয়েছেন বাংলাদেশকে। আজকে তিনি বলছেন আমরা 2041-এ উন্নত বাংলাদেশ হব, অবশ্যই হব। আমাদের এই নতুন প্রজন্ম উন্নত বাংলাদেশকে নিয়ে আমাদেরকে নিয়ে যাবে। আমরা সেই স্বপ্নতেই দেখছি। সেই স্বপ্ন করতে হলে আমাদেরকে স্মার্ট হতে হবে, যেটা নাকি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন। আমাদের শিক্ষায়, আমাদের কর্মে, আমাদের সবকিছুতেই স্মার্ট হতে হবে। আমাদের মাদ্রাসার ছাত্র শিক্ষকদের আমি অভিনন্দন জানাচ্ছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদেরকে বঙ্গবন্ধু সম্বন্ধে জানতে হবে। বঙ্গবন্ধু এমনই এক নেতা ছিলেন যার তুলনা শুধু বঙ্গবন্ধুর সঙ্গে আর কেউর তুলনা হয় না। আমাদের দেশের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই দেশটি আজকে তারই কন্যা আমাদের সেই জায়গাটাতে নিয়ে যাচ্ছে। আমি আর কথা বাড়াচ্ছি না, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আবারও ছাত্রলীগ যে সবাইকে একত্রিত করে এই যে একটা নতুন আয়োজন করেছেন, একটা নতুন দিক নির্দেশনা সৃষ্টি করেছেন, সেই জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইল। জয় বাংলা।